আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৯ জুন তিনি লন্ডন সফরে যাচ্ছেন। মূল উদ্দেশ্য কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করবেন। এই পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। এর বাইরে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা রাজা চার্লসের সঙ্গে তার বৈঠক হবে, কিন্তু মূল উদ্দেশ্য তো কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করা। বিস্ময়কর বিষয় হচ্ছে, অবাক করা তথ্য হচ্ছে, যেই প্রতিষ্ঠান এই পুরস্কার প্রদান করছে কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে 2025-এর জন্য এই পুরস্কারে ভূষিত বা পুরস্কার প্রাপ্তদের তালিকায় আমাদের প্রধান উপদেষ্টার নাম নেই। তার মানে তিনি এই পুরস্কার পাচ্ছেন না। তাহলে তিনি কেন যাচ্ছেন? কেন সরকার থেকে এই প্রচারণা চালানো হয়েছে? নিঃসন্দেহে এই পুরস্কারটি পেলে বা সরকার থেকে যেমন বলা হয়েছে যেটি অত্যন্ত গৌরবের, আমরা সেটি মনে করি অবশ্য অত্যন্ত গৌরবের হতে পারে, কিন্তু পুরস্কার প্রাপ্তদের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নেই কেন? আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা যে কেউ ক্রস চেক করতে পারেন। কারা এই তালিকায় রয়েছেন তাদের নামও আমি খুব সংক্ষেপে বলবো, এবং সেখান থেকে আমাদের বুঝে নিতে কষ্ট হবে না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এই তালিকায় নেই। তার আগে একটু জানিয়ে রাখি যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটি কি। 1990 সালে প্রিন্স অফ ওয়েলস প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক যে দাতব্য প্রতিষ্ঠান কিংস ফাউন্ডেশন, তাদের পক্ষ থেকে এই পুরস্কারটি দেওয়া হয় বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন এবং মানবিক কাজে অনুকরণীয় কৃতিত্ব অর্জনকারী বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাঝে। যেমন 2024 সালে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এই পুরস্কার গ্রহণ করেছেন। এরকম আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই পুরস্কার গ্রহণ করেছেন। এবং সরকারের পক্ষ থেকেও যে প্রচারণা চালানো হয়েছে সে সম্পর্কে একটু বলি। যেমন গত জুনের 4 তারিখে 4 জুন রীতিমতো সংবাদ সম্মেলন করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আমিন সিদ্দিকী যা বলছিলেন তার বক্তব্যটা একটু আপনাদেরকে বলি। তিনি বলছিলেন যে বিশ্বব্যাপী অবদানের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি স্বরূপ মানুষ এবং পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি জোরদারে অধ্যাপক ইউনূসকে রাজা তৃতীয় চার্লস 2025 সালে কিং চার্লস তৃতীয় হারমোনি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। আগামী 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে ডক্টর ইউনূসকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তিনি এই মন্তব্য করেছিলেন যে এটি কেবল প্রধান উপদেষ্টার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্য এক অসামান্য মর্যাদা ও গৌরবের অনন্য স্বীকৃতি। এই পুরস্কার বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো দীপ্ত উজ্জ্বল করবে। বেশ ভালো কথা, আমরাও তেমনটা মনে করি। কিন্তু বিপত্তিটা বাঁধিয়েছে তো ওয়েবসাইটে যে তালিকা কিংস ফাউন্ডেশনের, সেখানে যাদের নাম রয়েছে আমি একটু ছোট করে বলি। এই সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পাশে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে, যেগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি ছোট্ট করে শুধু তাদের নামগুলো বলছি। ইমার্জিং ট্যালেন্ট, উদীয়মান প্রতিভার অধিকারী যারা, তাদের মধ্যে এই পুরস্কারটি এবার যারা পাচ্ছেন তার মধ্যে রয়েছেন এমিলি হার্স্ট, নেইল কানিংহাম, রুয়াদ থমসন। ইয়ং এন্টারপ্রেনার, তরুণ উদ্যোক্তা হিসেবে যারা পাচ্ছেন বার্নাবি হর্ন, জ্যাকব বার্স, এমা রোজ অ্যালাইন, বেথ সামারভিলে। কিছু প্রতিষ্ঠানও পাচ্ছে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য, ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট যারা ফেলেছেন বা প্রভাব বিস্তার করেছেন বৈশ্বিকভাবে। দ্য ফ্যাশন কাউন্সিল জার্মানি, দ্য আকুজি রেসিডেন্সি, দ্য কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস। জনমত গঠনে যারা কাজ করেছে বা অ্যাডভোকেট অফ দ্য ইয়ার এই ক্যাটাগরিতে যারা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন অ্যালেক্স লাক্সটন, টনি সিং, প্যাট্রিক হোল্ডেন। কমিউনিটি পার্টনারশিপ অফ দ্য ইয়ার এই ক্যাটাগরিতে বেশ কিছু প্রতিষ্ঠান, মানে 3-4টি প্রতিষ্ঠান পাচ্ছে এইবার পুরস্কারটি। তাদের মধ্যে রয়েছে ভাইব্রেন্ট কমিউনিকেশন সার্ভিস, ভিসিএস, দ্য স্টিফেন লরেন্স ডে ফাউন্ডেশন, অসেন লিগ প্রাইমারি স্কুল। কর্পোরেট অফ দ্য ইয়ার এই ক্যাটাগরিতে যারা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন প্যাটাগোনিয়া, উক্কাটি, স্কটিশ পাওয়ার একটি রিনিউয়েবল এনার্জি কোম্পানি। টিচিং অ্যাওয়ার্ড এই ক্যাটাগরিতে পাচ্ছেন ক্লডিয়া
প্যানারন্ডা, ফন্টেস, সামান্থা বাকলে এবং রবার্ট ফসেট। ইনোভেশন সর্বশেষ যে ক্যাটাগরি, ইনোভেশন ইন প্র্যাকটিস, এই ক্যাটাগরিতে পাচ্ছেন পাকিস্তানের একজন নাগরিক নারী উদ্যোক্তা ইয়াসমিন লারি তার নাম, যিনি সামাজিক ন্যায় বিচার, জলবায়ু পরিবর্তনে বিশেষভাবে কাজ করছেন। আরো একটি গ্রুপ রয়েছে জলবায়ু পরিবর্তন মানে এই ক্যাটাগরিতেই, টিমোরাস ব্যাস্টিস, আম্মার জিমান। তো আমি মোটামুটি সবার নাম বলেছি বা পড়েছি, তাহলে আমাদের প্রধান উপদেষ্টার নাম কোথায়? বিভিন্ন গণমাধ্যমেও এমন খবরও এসেছে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার গত 4 তারিখে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং অন্যান্য অনেক বিষয়ে কথা হয়েছে। যেমন আমি ইত্তেফাকে একটি নিউজ পড়ি ছোট করে, যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে হাই কমিশনার কুক সম্মানজনক কিং চার্লস হারমোনি পুরস্কার প্রাপ্তির জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। এবং এই নিউজে বলা হয়েছে যে দ্বিপাক্ষিক নানান ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, যেমন বাণিজ্য, বিনিয়োগ, বিমান চলাচল সংক্রান্ত সহযোগিতা, অভিবাসন এবং রোহিঙ্গা ইস্যুতে বা অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, এই নিউজটা সব জায়গায় একই রকম এসেছে। আমি ইত্তেফাক থেকে বললাম, অন্যান্য যে গণমাধ্যম রয়েছে, আমাদের পত্রিকা রয়েছে, সব জায়গায় একই ধরনের নিউজ, অর্থাৎ এইটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো। আমার একটু খটকা লাগলো, আমি ব্রিটিশ এম্বাসির ফেসবুক পেজে গেলাম। 4 তারিখেই ব্রিটিশ এম্বাসির ফেসবুক পেজে, আপনারা নিশ্চয় দেখছেন, আমি স্ক্রিনশট দেখাচ্ছি, সেখানে লেখা রয়েছে যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক মেট উইথ অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস টুডে ahead of his UK visit. They discussed the breadth of the partnership, including trade and investment and deepening cooperation on climate action and the Rohingya response. এর মধ্যে কোথাও সারা কুক যে এই পুরস্কারের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এই কথাটি লেখা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে এত বড় একটি বিষয়ে যা নয় তা দাবি করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পুরস্কারটি গ্রহণ করতে তিনি লন্ডন যাচ্ছেন, কি হতে পারে? এটি আসলেই বিস্ময়কর, আমার কাছে আসলেই বিস্ময়কর। বিষয়টি কি এমন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রতিষ্ঠানগুলো এইবার কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে, তার কোনো একটি সদস্য, তার কোনো একটি উপদেষ্টা পদে রয়েছেন, তার কোনো একটি মানে এই কমিটিগুলোর যে কোনো একটি জায়গায় রয়েছেন এবং তাদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরস্কারটি গ্রহণ করছেন, বিষয়টি কি এরকম হতে পারে? অস্বাভাবিক কিছু নয়। যদি তাই হয়ে থাকে তাহলে পুরস্কার তো তিনি পাচ্ছেন না। তিনি যদি নাই পেয়ে থাকেন তাহলে মানে পুরস্কার তো ওই সংগঠন বা ওই প্রতিষ্ঠানটি পাচ্ছে, সেটি তো বাংলাদেশের পক্ষ থেকে আমাদের মানে গৌরব জানানোর কিছু নেই, বা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে পাচ্ছেন না, বা দেশের জন্য তিনি এই পুরস্কারটি বয়ে নিয়ে আসছেন না। কেন এই ধরনের প্রচারণ? এবং তবে এটি তো আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন সফরকে, এই 10 মাসে 10টি সফর তার হয়ে গেছে। বিভিন্ন সফরের মধ্যে যেগুলো রাষ্ট্রীয় সফর নয় সেগুলো রাষ্ট্রীয় সফর বলে চালিয়ে দেওয়া হয়েছে তার প্রেস উইং থেকে। বিভিন্ন বৈঠকে যে কথাবার্তা হয়েছে যা নয় তাই প্রচার করা হয়েছে তার প্রেস সচিবের পক্ষ থেকে বা প্রেস উইং এর পক্ষ থেকে। কেন এগুলো প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। এগুলো করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করা হয়েছে। এবং এইবারে যদি এটি হয়ে থাকে, আমি জানি না, আমি এখনো নিশ্চিত নই যে বিষয়টি আসলে কি, কিন্তু তালিকায় তো নাম নেই। তিনি যে ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে থাকেন না কেন, যদি সত্যি সত্যি পেতেন তার নাম কিন্তু থাকবে, কেন তার নাম নেই? আমি চাই আমার বিশ্লেষণটি ভুল হোক, আমি চাই আমার ধারণাটি ভুল হোক, আমি ছোট হতে পারলেও ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ছোট না হন। আর যদি তাই হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে বিষয়টি আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর, যথেষ্ট অবমাননাকর। যা নয় তাই প্রচার করা হচ্ছে। এবং আপনারা জানেন যে এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে সফর উপলক্ষে আগামী 12ই জুন সেখানকার বাঙালি কমিউনিটির সঙ্গে যে মত বিনিময় এবং নাগরিক সংবর্ধনা আয়োজন করা হয়েছিল, একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনূস
এই যে অনুষ্ঠানটি হবে তার দায়িত্ব নিজেই নাকি দিয়েছেন সেখানে অবস্থানরত বাংলাদেশি শাহগীর বক্ত ফারুক। শাহগীর বক্ত ফারুক যখন সবকিছু অ্যারেঞ্জ করলেন, যে ভ্যানু তিনি নির্বাচন করলেন, সেই কমিউনিটি হল বা মিলনায়তনের পক্ষ থেকে নাকি বুকিংটি ক্যান্সেল করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আবার এই যে শাহগীর বক্ত ফারুক, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই ঘনিষ্ঠ লোক, খুব ঘনিষ্ঠ ব্যক্তি না হলে তো তার উপরে দায়িত্ব দিতেন না, নিজেই নাকি তাকে দায়িত্ব দিয়েছেন যে এটা তুমি করো। এই শাহগীর বক্ত ফারুক আবার আওয়ামী পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তার বাড়ি সুনামগঞ্জে, আরো অনেক পরিচয় রয়েছে, সেগুলো আমি নাই বললাম, কিন্তু ক্যান্সেল করা হয়েছে। মানে তার এই সফরকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ব্রিটেন সফরটি বেশ তুলকালাম কাণ্ড ঘটিয়েছে। এরই মধ্যে যা যা খবর আমরা পাচ্ছি, আমি আবারও বলি, আমি কিংস ফাউন্ডেশন ওয়েবসাইট থেকে যেই তালিকা পেয়েছি, আপনারা নিজেরাই ক্রস চেক করে দেখতে পারেন, তার কোথাও কোনো নাম ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। যদি বিশেষ ক্যাটাগরিতেও তিনি এই পুরস্কারটি পেয়ে থাকেন, তাতেও তো তার নামটা অন্তর্ভুক্ত হওয়ার কথা, কিন্তু নেই। আর যদি সত্যি সত্যি তিনি এই পুরস্কার না পান, তাহলে এই ঢাকঢোল পেরানোর কি অর্থ থাকতে পারে আমরা অনুমান করতে পারি, কিন্তু আমাদের জন্য তা নিঃসন্দেহে অপমানজনক। গ্রেট ব্রিটেনের সম্মাননা পুরস্কার নিয়ে কথা উঠলেই নাইটহুড বা OBE উপাধির কথাই আমাদের মনে আসে বেশি। না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাইট বা OBE পাচ্ছেন না, তার দপ্তর থেকে বলা হয়েছে তিনি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন। তার সরকারের দাবি হচ্ছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেশের জন্য বয়ে আসবে বিশাল সম্মান। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে কিং চার্লসের পুরস্কার একটি ব্যক্তিগত ফাউন্ডেশন থেকে দেয়া। এটি ব্রিটিশ রাজতন্ত্র ও সরকারিভাবে স্বীকৃত কোনো পুরস্কার নয়। এমনকি হারমোনি নামে যে পুরস্কার দেওয়া হচ্ছে সেটি আদৌ হারমোনি কিনা সে বিষয়ে সন্দিহান খোদ BBC সহ একাধিক ব্রিটিশ গণমাধ্যম। আরো অবাক করা বিষয় হলো কিংস ফাউন্ডেশন থেকে 2025 সালে পুরস্কার দেওয়ার জন্য মনোনীতদের তালিকায় এখনো নেই ডক্টর ইউনূসের নাম। তাহলে বিষয়টি 2024 সালের ইউনেস্কোর নামে চালিয়ে দেওয়া ইউনূস সেন্টারের সেই ট্রি অফ পিস পুরস্কারের মতো কোনো কাহিনী নয় তো, যেটি পরে ইউনেস্কো বিবৃতি দিয়ে জানিয়েছিল ডক্টর ইউনূসকে এমন কোনো পুরস্কারই তারা দেয়নি। নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার প্রেস উইং এর পক্ষ থেকে বলা হয়েছে ইংল্যান্ডে 12 জুন তিনি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। বাংলাদেশ সরকার পক্ষ থেকে দাবি করা হচ্ছে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি পুরস্কার। বলা হচ্ছে এটি দেশের জন্য বিশাল সম্মান বয়ে আনবে। ডক্টর ইউনূস রাজকীয় অনুষ্ঠানে ব্রিটেনের রাজা 3য় চার্লসের হাত থেকে এই সম্মাননা নেবেন বলে জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড আসলে কতটা মর্যাদাপূর্ণ, আন্তর্জাতিক মহলে এর গুরুত্বই বা কতটুকু? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এমনকি ব্রিটিশ মিডিয়াতেও এই পুরস্কার নিয়ে তেমন কোনো আলোচনা আমরা দেখিনি। দ্য কিংস ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছে গত বছর থেকে। 2024 সালের 12 জুন BBC সহ একাধিক ব্রিটিশ সংবাদ মাধ্যম এই পুরস্কারটি নিয়ে খবর প্রকাশ করেছিল। সেসব খবরে হারমোনি শব্দটিকে গ্রহণ করেনি ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো, তারা বিশেষ বন্ধনীর মধ্যে শব্দটি রেখে খবরগুলো প্রকাশ করেছিল। এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড জিনিসটা আসলে কি? এই পুরস্কারটি দেয় দ্য কিংস ফাউন্ডেশন নামের একটি দাতব্য প্রতিষ্ঠান। তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এটি কিং চার্লস এবং তার ফাউন্ডেশনের একটি ব্যক্তিগত উদ্যোগ। রাজা 3য় চার্লস 1990 সালে প্রিন্স অফ ওয়েলস থাকাকালীন সময় এই দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি 30 বছরের বেশি সময় ধরে রাজার পছন্দের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহায়তা করছে।
এই ফাউন্ডেশনের পছন্দের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে শিল্প, স্থাপত্য, ঐতিহ্যবাহী কারুশিল্প বা গ্রামীণ দক্ষতা, স্বাস্থ্য ও কল্যাণ কর্মসূচি ইত্যাদি। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ক্রিস্টিনা মুরিন জানিয়েছেন, তাদের দাতব্য প্রতিষ্ঠান রাজার দর্শন অনুযায়ী কাজ করছে। তাদের শিক্ষা, দক্ষতা এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বের শিক্ষার্থীদের সহায়তা দেয়। দর্শক খেয়াল করে দেখুন, যারা পুরস্কারটির আয়োজক তারা বলছেন দ্য কিংস ফাউন্ডেশন হলো রাজা তৃতীয় চার্লসের একটি শখের প্রতিষ্ঠান। আরো স্পষ্টভাবে বলা হয়েছে এই পুরস্কারটি রাজা তৃতীয় চার্লসের ব্যক্তিগত এক ফাউন্ডেশন থেকে দেয়া হচ্ছে, যার সঙ্গে রাজ্যের কোনো সম্পর্ক নেই। একই কথা আমরা খুঁজে পেয়েছি সিএনএন এর একটি রিপোর্টেও। অর্থাৎ এটি ব্রিটিশ রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া কোনো রাষ্ট্রীয় বা রাজকীয় সম্মাননা নয়, বরং রাজার ব্যক্তিগত দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া একটি পুরস্কার। হারমোনি অ্যাওয়ার্ডটি 2024 সালে চালু করা হয়েছে মূলত কিছু লোকের ব্যবসায়িক সাফল্যকে গুরুত্ব দিতে এবং রাজার দর্শনকে প্রচার করতে এই পুরস্কার দেওয়া হয়। দর্শক, ব্রিটিশ রাজতন্ত্র এবং সরকার যেসব সম্মানসূচক পুরস্কার দেয় তার একটি তালিকা ব্রিটিশ সরকার ওয়েবসাইটে আছে। সেখানে মোট 9টি পুরস্কারের কথা বলা আছে, যার মধ্যে নাইট ব্যাচেলর থেকে শুরু করে দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার বা OBE কিংবা মোস্ট নোবেল অর্ডার অফ দ্য গার্টার এর উল্লেখ আছে। ফলে একটি বিষয় পরিষ্কার, ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে হারমোনি অ্যাওয়ার্ডকে যে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড বলে প্রচার করা হচ্ছে তা আদৌ ব্রিটিশ রাজতন্ত্র এবং ইংল্যান্ড সরকার কর্তৃক স্বীকৃত কোনো পুরস্কার নয়। এমনকি ব্রিটিশ কোনো ওয়েবসাইটে এই পুরস্কারটিকে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনায় নেওয়া হয়নি এখনো। 2024 সালে প্রথমবার পুরস্কৃতদের তালিকায় যারা ছিলেন তাদের মধ্যে একমাত্র বান কি মুন বিশ্বব্যাপী পরিচিত। মূলত বিশেষ ব্যক্তিত্ব হিসেবে জাতিসংঘের সাবেক মহাসচিবকে পুরস্কার দেওয়ার কারণেই গত বছর কিছু প্রতিবেদন ছাপা হয় সংবাদ মাধ্যমে। যে প্রতিবেদনটির কথা আমরা উল্লেখ করেছিলাম কিছুক্ষণ আগে, সিএনএন ওই প্রতিবেদনে লেখা আছে 75 বছর বয়সে রাজা তৃতীয় চার্লস কিংস ফাউন্ডেশনের প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রয়্যাল নিউজ নিয়ে আগ্রহ বিবেচনায় রেখে সিএনএন পাঠকদের জন্য একটি প্রতিবেদন প্রকাশ করছে। দর্শক খেয়াল করে দেখুন, পুরস্কারের মর্যাদা বিবেচনা করে নয়, রাজ পরিবারের একটি অনুষ্ঠান হিসেবে গত বছর প্রতিবেদন করেছিল সিএনএন। ওই প্রতিবেদনে পরিষ্কার উল্লেখ করা হয় দ্য কিংস ফাউন্ডেশন রাজা তৃতীয় চার্লসের একটি শখের প্রতিষ্ঠান। মূলত কিংস ফাউন্ডেশন থেকে যাদের ফেলোশিপ দেওয়া হয় তাদের সাফল্যকে বিবেচনায় রাখতে চায় দ্য কিংস ফাউন্ডেশন, আর সেই দিকটির উপর জোর দিতেই গত বছর চালু করা হয় কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। দর্শক, গত বছরের তালিকা পর্যালোচনা করে আমরা দেখেছি সেখানে একমাত্র বান কি মুন ছাড়া উল্লেখযোগ্য কেউ নেই। অনুষ্ঠানের প্রচার বাড়াতে জড়ো করা হয় বিভিন্ন ক্ষেত্রে নামি দামি কিছু তারকাকে। পুরস্কার বিতরণ করেন ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহাম, অভিনেত্রী সিয়েনা মিলার, ফ্যাশন এডিটর অ্যাওয়ার্ড এনিনফুল, সুপারমডেল নাওমি ক্যাম্পবেল এবং শেফ রেমন্ড ব্লাঙ্কের মতো তারকারা। আর যেসব ব্যক্তি অথবা প্রতিষ্ঠান পুরস্কার পায় আন্তর্জাতিক অঙ্গনে তারা বলতে গেলে অপরিচিত। ইনোভেশন এন্ড প্র্যাকটিস ক্যাটাগরিতে পুরস্কৃত হয় রোমানিয়ার ঐতিহাসিক ভবন রক্ষায় কাজ করা প্রতিষ্ঠান অ্যাম্বুলেন্স ফর মনুমেন্টস। টিচিং অ্যাওয়ার্ড লন্ডনের রয়্যাল একাডেমি অফ আর্ট থেকে চারুকলায় ডক্টরেট করা ডেভিড ক্রান্সউইক। দর্শক, ডেভিডের যোগ্যতা সম্পর্কে লেখা হয়েছে তিনি ঐতিহ্যবাহী চিত্রকলার কৌশল নিয়ে একটি বই লিখছেন এবং তিনি এ বিষয়ে শিক্ষক। অন্যদিকে গত বছর উদীয়মান প্রতিভা ক্যাটাগরিতে পুরস্কার পান দ্য কিংস ফাউন্ডেশনের চারুকলা স্নাতক কাদিজা ডাম্বুয়া। অর্থাৎ শিক্ষার্থীদেরও এই পুরস্কার দিচ্ছে চার্লস ফাউন্ডেশন। আবার তরুণ উদ্যোক্তা পুরস্কার পান কিংস ফাউন্ডেশনের সাবেক শিক্ষার্থী ইসাবেলা পেনিংটন অ্যাডমিট। তিনি দ্য কিংস ফাউন্ডেশনের পছন্দ অনুযায়ী পোশাকের ব্র্যান্ড তৈরির জন্য কাজ করছেন। আবার আন্তর্জাতিক প্রভাব ক্যাটাগরিতে পায় জ্যামাইকার একটি শহরে চার্লসের পছন্দসই অবকাঠামো নির্মাণে কাজ করার প্রতিষ্ঠান দ্য রোজ টাউন ফাউন্ডেশন ফর দ্য বিল্ট এনভায়রনমেন্ট। আবার অ্যাডভোকেট অব দ্য ইয়ার ক্যাটাগরিতে পুরস্কার পান জেমি অলিভার এবং জিমি ডোহার্টি। তাদের মধ্যে জেমি অলিভার টিভি শেফ হিসেবে ব্যাপক পরিচিত, আর জেমি কীটতত্ত্বে পিএইচডি করছেন, কাজ করছেন রেয়ার ব্রিড সার্ভাইভাল ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট হিসেবে।
কিংস ফাউন্ডেশন বলছে এই দুজন টেকসই খাদ্য এবং রান্নার প্রতি ভালোবাসার প্রচার ও প্রসারে ভূমিকা পালন করছে। গত বছর কর্পোরেট চ্যাম্পিয়ন পুরস্কার পায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান অক্টোপাস এনার্জি। আর বর্ষসেরা অংশীদারিত্ব পুরস্কার দেওয়া হয় ইউনিভার্সিটি কলেজ অফ স্টেট ম্যানেজমেন্টকে। প্রশ্ন হলো, রাজা তৃতীয় চার্লসের ব্যক্তিগত পছন্দ ও ইচ্ছা পূরণে কাজ করা টেলিভিশনের রন্ধনশিল্পী থেকে শুরু করে তার প্রতিষ্ঠানে লেখাপড়া করার শিক্ষার্থীরা যেখানে পুরস্কারটি পাচ্ছেন, সেখানে সেটি আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ পুরস্কার থাকে কি করে? সরকারি খরচে যুক্তরাজ্য গিয়ে ডক্টর ইউনূস ব্যক্তিগত পর্যায়ে একটি পুরস্কার লাভ করলে তাতে দেশের কি লাভ? আবার এই পুরস্কার পাওয়ার প্রধান শর্তই হলো রাজা তৃতীয় চার্লসের স্বপ্ন পূরণের জন্য কাজ করা। আমাদের প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে কোন স্বপ্ন পূরণ হচ্ছে ব্রিটিশ রাজের? তবে এখানে একটি কিন্তু আছে। দ্য কিংস ফাউন্ডেশন এ বছরে পুরস্কারের জন্য মনোনীতদের যে তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, সেখানে নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। ফাউন্ডেশনের ওয়েবসাইটে 21শে মে এর তালিকা প্রকাশ করা হয়। এতে দেখা যাচ্ছে এবছর এমার্জিং ট্যালেন্টেড ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন এমিলি হার্স্ট, নেল কানিংহাম এবং রুয়াদ থমসন। এর মধ্যে এমিলি কিংস ফাউন্ডেশন থেকে শিখেছেন খড় দিয়ে ঐতিহ্যবাহী টুপি বানানোর কৌশল। অন্যদিকে আয়ারল্যান্ডের নেল কানিংহাম একজন স্বশিক্ষিত ঐতিহ্যবাহী সাইন রাইটার। আর রুয়াদ থমসন কিংস ফাউন্ডেশন থেকে হসপিটালিটি ট্রেনিং প্রোগ্রামে সম্প্রতি স্নাতক শেষ করেছেন। দর্শক, অন্তর্বর্তী সরকারের দাবি সত্যি হলে এবার টুপি কারিগর ও সাইন রাইটারের সঙ্গে এক মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই পুরস্কার কি মর্যাদাপূর্ণ হিসেবে প্রচার করছে দেশের সব সংবাদ মাধ্যম। আন্তর্জাতিক প্রভাব ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে 3টি প্রতিষ্ঠান। এগুলো হলো ফ্যাশন কাউন্সিল জার্মানি, অলাভজনক উদ্যোগ অকেজো রেসিডেন্সি এবং কমনওয়েলথভুক্ত 5টি অঞ্চলের জাতীয় স্থাপত্য সংস্থাগুলোর সংগঠন কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস। দর্শক, কিংস ফাউন্ডেশনের প্রকাশ করার তালিকায় আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম পাইনি। হতে পারে তিনি হয়তো বান কি মুনের মতো বিশেষ ব্যক্তিত্ব ক্যাটাগরিতে শেষ পর্যন্ত পুরস্কার পাবেন। বিষয়টি নিয়ে জানতে আমরা কিংস ফাউন্ডেশনকে ইমেল করেছিলাম, কিন্তু এই ভিডিও তৈরি করা পর্যন্ত কোনো উত্তর পাইনি। ইমেলের সত্যতা জানার চেষ্টার কারণ হলো 2024 সালে একটি আন্তর্জাতিক পুরস্কার নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিল ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান ইউনূস সেন্টার। 2024 সালের 21শে মার্চ ইউনূস সেন্টার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছিল আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত একাদশ গ্লোবাল বাকু ফোরাম বা বাকু সম্মেলনের সমাপনী দিনে ডক্টর ইউনূস ইউনেস্কোর ট্রি অফ পিস পুরস্কার পেয়েছেন। 2024 সালের 27শে মার্চ ঢাকার ইউনেস্কো সেন্টার থেকে প্রেস রিলিজ দিয়ে জানানো হয়, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ইউনেস্কোর দ্য ট্রি অফ পিস পুরস্কার পাওয়ার খবরটি সত্য নয়। প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর ডক্টর ইউনূসের এই পুরস্কার পাওয়ার বিষয়ে একেবারেই অবহিত নয়। এটি প্রতারণামূলক এবং পরিকল্পিত মিথ্যাচার বলেও দাবি করা হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে। আসল ঘটনা ছিল ডক্টর ইউনূসকে ট্রি অফ পিস নামক একটি ভাস্কর্য স্মারক বা সম্মাননা প্রদান করেছিলেন ইসরায়েলি ভাস্কর্য শিল্পী মিস হেদবা সের। মিস হেদবা ছিলেন ইউনেস্কোর শুভেচ্ছা দূত। তবে ইউনূস সেন্টার থেকে পরে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছিল হেদবা তাদের জানিয়েছিলেন ইউনেস্কো এই পুরস্কার দিয়েছিল, কিন্তু হেদবা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ট্রি অফ পিস প্রদানে ইউনেস্কোর কোনো সম্পৃক্ততা ছিল না। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটিকে একটি প্রতিষ্ঠিত, বিশ্বব্যাপী স্বীকৃত এবং রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে আখ্যায়িত করার সপক্ষে জোরালো প্রমাণ পাওয়া যায় না। এটি বরং কিং চার্লসের ব্যক্তিগত ফাউন্ডেশনের লক্ষ্য ও কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া একটি নতুন পুরস্কার। অনুষ্ঠানকে আকর্ষণীয় করার জন্য হয়তো কিছু পরিচিত মুখকে আমন্ত্রণ জানানো হয়েছে, যা এক ধরনের প্রচারণার অংশ। প্রশ্ন হলো, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ব্যক্তিগত স্বপ্ন পূরণের একটি ফাউন্ডেশন থেকে এই পুরস্কার যদি পাওয়াও যায় তাতে দেশের কি লাভ? আবার কিংস ফাউন্ডেশন পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে যা লিখেছে সেটি অন্য একটি দেশের সরকার প্রধানের জন্য রীতিমতো অসম্মানজনক। এই পুরস্কারের লক্ষ্য বিশ্বজুড়ে টেকসই সম্প্রদায় গড়ে তোলা এবং জীবনকে রূপান্তর করা। প্রশ্ন হলো, ডক্টর ইউনূস কিভাবে এই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত
অথবা এর অংশীদার। ফাউন্ডেশনের কোন লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি এবছর এই পুরস্কার পেতে যাচ্ছেন?